সালামু আলাইকুম। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে নিয়ে একটা পোস্ট করার পর আপনারা যেভাবে কমেন্ট করা শুরু করলেন, ক্লিয়ার করতে বলছেন, কিংবা আমাকে শেষ পর্যন্ত বলছেন আমি রয়ের খপ্পরে পড়ে গেছি। তো ভাবলাম তাহলে আমি তথ্যটা আজকে বলি। বিশ্বাস করা না করা পুরাটাই আপনাদের বিষয়। আমাদের র্যাব শুরু হয়েছিল যখন, সেই সময় থেকেও কিন্তু বিচার বহির্ভূত অনেক অন্যায় হয়েছে, হত্যা হয়েছে। র্যাব কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার সময়ই হয়নি, শুরু থেকেই হয়েছে। এবং পিলখানার শহীদ অফিসারও সেখানে আছেন, এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানও সেই মানবতা বিরোধী যে অপরাধ, হত্যা, গুম করা, তার সম্পূর্ণটুকুই করেছেন। সেটা আজ যদি আমি মনে করি যে আমি পাওয়ারফুল, আমি পাওয়ারটাকে ইউটিলাইজ করে বিচার বহির্ভূত হত্যা করলাম, সেটাকে কি আপনি বলবেন যে আমার উপরে যখন জুলুম হবে সেই সময় আমি হয়ে যাব ভিকটিম? আর আমি যখন কাউকে ভিকটিমাইজ করেছিলাম তখন সেটা ভিকটিমাইজ ছিল না। তো আমি যতটুকু আমার মনে পড়ে, আমি আমার জন্মের পর থেকে দুটো সরকারকেই পেয়েছি, বিএনপি এবং আওয়ামী লীগ। ছোটবেলা থেকে বাসায় জিয়াউর রহমানের এত ছবি দেখেছি, যেহেতু আমার দুজন ফুপু এবং তারা হচ্ছে গান গাইতেন রেডিওতে, টিভিতে একজন, আরেকজন হচ্ছে টেনিস খেলতেন। তো জিয়াউর রহমানের অনেক পুরস্কার তাদের পাওয়া ছিল, যেগুলো আমাদের ঘরে সাজানো থাকতো, বিভিন্ন ছবি সাজানো থাকতো। এভাবেই ছোটবেলা থেকে দেখেছি। আর জিয়াউর রহমান সম্পর্কে আমার ধারণা অনেক উপরে। এরপরে যখন আমার সংসার শুরু হলো, তখনও বিএনপির সময়টাই, 2003-এর পর থেকে আমি দেখেছি তানভীরকে যেভাবে একজন প্রধানমন্ত্রীকে মানতে হয়, শ্রদ্ধা জানাতে হয়, এবং ম্যাডামের যে ধরনের কথাবার্তা, উনি আপোষহীনভাবে যে কথাগুলো বলতেন, আমি সেগুলোই খুব খুব বেশি মাত্রায় প্লিজড হই। তারপরে এক সময় 111 আসলো। 111 আসার পর যখন আওয়ামী লীগ সরকার আসতেই আমার হাজবেন্ডকে আমি হারিয়ে ফেলি। আমি আজও কিন্তু 57 জন শহীদ সেনা কর্মকর্তা বললে সেটাই খুব একটা যে শ্রদ্ধা বোধ করি, কষ্টের সাথে শ্রদ্ধা বোধ করি, একদম না। কারণ আমি শুরুতেও জানতাম 5 থেকে 6 জন নিখোঁজ, এখন তো স্পষ্টভাবে জানি 5 থেকে 6 জন নিখোঁজ। তো এরপরে আসি, আপনারা কি জানেন আমাদের গুলজার ভাই, আমাদের মেজর মোসাদ্দেক ভাই, এরকম আরো অনেক অফিসার ছিলেন যারা র্যাবের পোশাকে অথবা একদিনের মধ্যে র্যাবের পোশাক থেকে বিডিআর এর পোশাক বানিয়ে দেওয়ার পর সেই নতুন পোশাকে দরবার হলে এসেছিলেন। কেউ কিন্তু বাদ পড়েন নাই। দুটো ব্যক্তি বাদ পড়েছেন। একজন হচ্ছে আমাদের হাসিন ভাই, কারণ উনি তাকে তখন ময়মনসিংহ ছিলেন এবং ওনার চিঠিটা পৌঁছায় আপনার চট্টগ্রামে, এরকমই শুনেছিলাম। আর দ্বিতীয়জন হচ্ছেন মেজর জাহিদ ভাই, যিনি স্বেচ্ছায় জয়েন করেননি। আমার জানায় ভুল হতে পারে, কিন্তু আমি আসলেও একজন জুনিয়র অফিসার স্বেচ্ছায় কোথাও জয়েন করবে না এই বিষয়ে আমার আসলে এখন পর্যন্ত কোনো ধারণা নাই। মানে আমি এই জিনিসটা বলছি 2009 সালের শুরুর কথা। পরবর্তীতে কি সিস্টেম হয়েছে সেটা তো আমার জানা নাই। তখন পর্যন্ত আমি এটাই জানি, যেমন আমার হাজবেন্ডের পোস্টিং হয়ে গিয়েছে, ফেয়ারওয়েল হয়ে গিয়েছে, মাঝপথে ওকে বলা হয়েছে আবার পিলখানায় গিয়ে মুভ অর্ডার নেওয়ার জন্য। আমরা কিন্তু সব প্যাক আপ করে চলে আসছিলাম। ঠিক এরকম পিলখানায় আসার পর বেশ কিছু ভাবির সাথে নতুন করে পরিচয় হলো, অফিসারের বিষয়ে জানলাম, তারা ছুটিতে ছিলেন, তাদেরকে আনা হয়েছে। আমার প্রসঙ্গটা হচ্ছে এই জায়গাতেই যে প্রত্যেককেই সেদিন দরবার হলে উপস্থিত থাকতে হয়েছিল। 24 ফেব্রুয়ারি তানভীর যখন প্যারেডের পর ছুটি নিয়ে চলে যায় আমার রিলেটিভ হাউসে, আমরা 25 তারিখে ঢাকার বাইরে বেড়াতে যেতাম একসাথে, সেখানে 24 তারিখ রাত্রে 8:30টার পরে ওকে কল করে বলা হয়েছে এনি হাও যেন সে ভিতরে আসে, তাকে একটা ক্রেস্ট দেওয়া হবে। তো আমি জানতাম না যে ক্রেস্টটা আমার হাজবেন্ড পাচ্ছে না, ক্রেস্টটা পাচ্ছি আমি, তাকে হারিয়ে ফেলার ক্রেস্ট। আচ্ছা, তো তারপরে
এতগুলো বছর গিয়েছে, আমি যতটুকু জানি যে আমাদের হাসিন ভাই গুম হন 2010-এর শেষে অথবা 11-তে, যদি ভুল না শুনে থাকি আর কি, 9 হননি। আমি আমাদের দেশপ্রেমিক হাসিনুর রহমান ভাইকে কখনো দেখিনি এর আগে। উনার পিলখানার প্রত্যেকটা পরিবারের জন্য এত এত বেশি আবেগ কাজ করে। উনার যে কোর্সমেট ভাবিরা আছেন 3 বা 4 জন, আমার তো অনেক বড় প্রশ্ন, ভাবিরাও কি কখনো উনাকে মানে উনার খোঁজ খবর পেয়েছিলেন? ওনাদের সাথে যোগাযোগ হয়েছিল? যেটা আমাদের উনারই কোর্সমেট মহসিন ভাই কিন্তু করেছেন। মহসিন ভাই কিন্তু চরম দুর্ভোগের শিকার হয়েছেন। উনাকেও আয়নাঘরে রাখা হয়েছে, উনাকে প্রচুর টর্চার করা হয়েছে, উনার 10টা আঙুলে প্রায় 40টার মতো সুই ঢুকানো হয়েছিল এবং উনাকে বাধ্য করা হয়েছিল যেন উনি হাসিন ভাইয়ের এগেনস্টে যদি উনি কোনো সাক্ষী দেয় তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হবে। উনি সে কাজটা করেননি। তারপর আমার গত বছরের কনক স্যারের ইন্টারভিউ দেওয়ার পর আমার বাসার জিনিসপত্র হারানো গেল, কারণ আমি ওনাকে বলেছিলাম আমার কোন কোন জায়গায় কোন কোন জিনিস রেখেছি, হ্যাঁ কোথায় রেখেছি। উনি আমাকে বলছিলেন যে এগুলো জিনিস সাবধানে রাখতে হবে। তখন আমি নিজের থেকেই ওনাকে বলছিলাম এবং উনিও জিজ্ঞেস করছিলেন যে কিভাবে কোন কোন পদ্ধতিতে আমি রাখছি, শুধু বাসায় রাখছি কিনা। আমি তোমাকে কনফার্ম করে বলেছিলাম শুধু আমার বাসাতেই আছে, কিন্তু আসলেও আমার মনে ছিল না যে 9 সাল থেকেই আমার ছোট বোন সবকিছু ফটোকপি করে আমার দেবরের কাছে, আমাদের দেশের বাইরে থাকা সমস্ত রিলেটিভের কাছে, প্রত্যেকের কাছে যে রেখে দিয়েছিল, এই জিনিসগুলো আমার ধারণা ছিল না। পরবর্তীতে যখন আমি ফেরত পেলাম জিনিসগুলা, তখন আমি জানতে পারলাম। তো যাই হোক, ওই সময় হাসিন ভাইয়ের সাথে ফোনে পরিচয়, ওনার সাথে ফোনে যোগাযোগ হয়। উনি সবসময় বললেন যে ভাবি যে কোনো সমস্যায় আপনি আমাকে জানাবেন, আমি আপনার বাসায় চলে আসব। এরপরে আরো 2-3 জন অফিসারের সাথে পরিচয় হলো, প্রত্যেকেই হাসিন ভাইয়ের খুব সুনাম করলেন। তো আমি শুনলাম যে উনি খুবই বিপ্লবী, উনি আন্দোলন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে আমার এইখানে, যেটা আমি কর্নেল হক সম্পর্কে বলি কিংবা আমি ইকবাল করিম ভুইয়া সম্পর্কে বলে থাকি, উনারা প্রত্যেকেই আসলে কয় তারিখ থেকে আন্দোলনে যোগ দিয়েছিলেন আপনারা কি আদৌ জানেন? তার কোনো প্রমাণ জানেন? যেখানে আমাদের হাসান নাসির ভাই কিন্তু অনেক আগে যোগ দিয়েছেন, আমাদের মেজর মাহাদি ভাই অনেক আগে যোগ দিয়েছেন, আমাদের শাহেদ মুরসালিন ভাই অনেক আগে যোগ দিয়েছেন এবং আমি অনেক আগে যোগ দিয়েছিলাম, কিন্তু আমি কখনো এর আগে বলিনি। তখন আমি এনাদের কাউকেই চিনতাম না। আমি প্রতিদিন বের হয়ে চলে যেতাম যে গুলি খেয়ে মরে গেলে মরে যাব। তখন আমার বাচ্চারা আমার বাসায় ছিল না, কেউ ছিল না বাসায়, আমি চলে যেতাম। আমি সহ্য করতে পারছিলাম না যখন এই ছোট ছোট বাচ্চাগুলাকে আমি দেখছিলাম যে কিভাবে তাদেরকে গুলি করা হচ্ছে। নেট চলে গেল, আর তো কিছুই জানতে পারলাম না। তবে আমার যতটুকু মনে পড়ে, আমি প্রথম বের হয়েছিলাম 25 তারিখে, এবং 25 তারিখে বের হওয়ার সাথে সাথেই আমাদের 12 নম্বরে একটা গ্রামীণ ফোর্স সেন্টার ছিল, ঠিক মেট্রো রেলের নিচে, স্টেশনের নিচে। সেখানে আমাকে কয়েকজন ছাত্রলীগের লোক বাস টাস নিয়ে আমার মাথায় বাড়ি দিতে আসে এবং আমাকে খুব সুন্দরভাবে বাঁচিয়ে নিয়ে আসে মিরপুর ডিওএইচএস এলাকার রিক্সাওয়ালা। সে আমাকে এমন ভাবে কথা বলে একটা ঝাড়ি দিয়ে বলে যে আমার এতক্ষণ ধরে আপনি আটকে রেখেছেন। তাকে আমি ডাকিও নি, তাকে আমি চিনিও না, উনি জাস্ট আমাকে বাঁচানোর জন্য কাজটা করেছিলেন। এই বললাম হচ্ছে তখনকার কথা। কিন্তু যতটুক জায়গায় গিয়েছি, পায়ে হেঁটে, রিক্সায়, যতদূর গিয়েছি, আমি যে 3টা ব্যক্তির নাম বললাম যারা আজ খুব বিপ্লবী, তাদেরকে আমি কোথাও পাইনি। তারপরে আসি বিডিআর ঘটনায়। বিডিআর ঘটনায় আমি মনে হয় একমাত্রই ভিকটিম পরিবার, যে আমি বলি যে সমস্ত সৈনিকরা এর সাথে ইনভলভ ছিল না। বাট আমি কখনোই বলিনি যে কেউ কেউ ছিল না, কেউ কেউ ছিল। না হলে কখনোই বাইরে থেকে কোনো বাহিনী, অন্য দেশের লোক, ভারতীয় লোক, এনএসজি কিংবা ছাত্রলীগ, আওয়ামী লীগ ঢুকতে পারে না, তাই না? তো যারা জড়িত ছিল তাদের প্রসঙ্গে আমি বলবো যে তাদের বিচার হচ্ছে, তারা অনেকে পালিয়ে গেছে। তবে
যেই ব্যক্তি সরাসরি আমার সাথে বেয়াদবি করেছে, যেই ব্যক্তি আমার চোখের সামনে আমাদের লেফটেন্যান্ট কর্নেল ভাবিদের সাথে চরমভাবে বেয়াদবি করেছে, যেই দুজন তিনজন ব্যক্তি একটা গাছের নিচ থেকে ফোনে মেসেজ করার জন্য মেজর মামুন ভাইকে ধরে নিয়ে এসে কোয়ার্টার গার্ডের সামনে প্রত্যেকের সামনে প্রচুর মারধর করে পরে গুলি করে মেরে ফেললো। তারপরে সেখানে পানি দিয়ে ধোয়া হলো সেই জায়গাটা, তারপর ওই জায়গায় টেবিল বিছিয়ে কিছুক্ষণ পর অস্ত্র জমা হলো। যেহেতু আমরা রাত দিনের তফাৎটুকু বুঝতে পারছি, আমাদের কারো কাছেই কোনো ঘড়ি মোবাইল কিছু ছিল না। তো এখানে প্রসঙ্গ হচ্ছে আমার সাথে চরম বেয়াদবি করা এক ডিএডি, সেই ডিএডি কে যখন উনি বলে থাক ভাবি মাফ করে দেন, ওরা তো গরিব মানুষ, লেখাপড়া কম। আমার প্রশ্ন হচ্ছে আমাদের ভাবিদের সাথে যে বেয়াদবি আচরণ হয়েছে, যদি ওনার স্ত্রীর সাথে হতো, ওনার বড় বড় 3টা মেয়ে আছে, যদি তাদের সাথে হতো, আর আমি যদি বলতাম থাক ভাই গরিব মানুষ, শিক্ষা কম, বুঝে কম, মাফ করে দেন, উনি মাফ করে দিত না। যখন আমার আব্বুর মতো বয়সী হাসান নাসির ভাই এবং আমার আব্বুর পরেই যদি আমার চাচা থাকতো, আমি যেই চোখে তাকে দেখতাম, যেহেতু আমার ছোটবেলায় আব্বুকে হারিয়েছি, আমি হাসান নাসির ভাইকে ঠিক তাই মনে করি। কারণ আমি উনার কাছ থেকে এবং ভাবির কাছ থেকে ততটুকুই স্নেহ, ভালোবাসা, সম্মানটাও পেয়েছি। অথচ ওনার সাথে আমার জীবনে কথাবার্তাই খুব কম হয়েছে। তো যখন ওনাকে নিয়ে আমার ফেসবুকে ফটো কার্ড বানানো হলো, আমাকে মেসেঞ্জারে জঘন্য জঘন্য কথা বলা হলো, যেহেতু হাসান নাসির ভাই রেগুলারলি বিভিন্ন লাইভ করে থাকেন, সেই সমস্ত লাইভের নিচে বাজে কমেন্ট শুরু হলো আমাকে নিয়ে, তখন প্রত্যেকটা আমার পরিচিত অপরিচিত প্রত্যেকটা অফিসারকে আমি দেখেছি এটা নিয়ে প্রতিবাদ করতে। কারা করেননি? আব্দুল হক। আর কারা করেননি? লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। একটু পিছনে যান, যদি কষ্ট করে একটু ঘেটে দেখেন, সেই যেখানে এ ধরনের কথাবার্তাগুলো ছিল না, কখনো হাসিন ভাই সেটা থামানোর চেষ্টা করেছেন না কিছু করেছেন। বরঞ্চ আমাদের কোর্সমেট ভাই মেজর জিয়া ভাইকে নিয়ে একটা লাইভ চলাকালে আমাকে নিয়ে বাজে কমেন্ট হচ্ছিল, সেখানে আমি ছিলামও না। সেখানে ইলিয়াস ভাই সেটাকে পিন করে এবং তার উত্তর দেয়। সেই মুহূর্তে ইলিয়াস ভাই একটা কোশ্চেন করে আমাদের হাসিন ভাইকে যে হাসান নাসির স্যারকে নিয়ে হচ্ছে, তাহলে মানে এরকম তো কখনো দেখি না হাসিন স্যারকে নিয়ে হতে। তখন উনি কি বলেন? উনি মামুন খালেদের সাথে কথা বলবেন। মামুন খালেদ কে? পিলখানা হত্যাকাণ্ডের। উনি ক্যান্টনমেন্টে মব করবে। উনি ক্যান্টনমেন্টে মব করবে কেন? উনি একজন আর্মি অফিসার ছিল তাই? উনার চরিত্র নিয়ে কথা বলতে গেলে উনি ক্যান্টনমেন্টে মব করবে, কিন্তু একজন শহীদের স্ত্রীকে নিয়ে যখন তার সিনিয়র অফিসারকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে, উনিও খুব ভালো করে জানেন যে হাসান নাসির ভাই আমাকে মেয়ের মতো ছোট বোন মনে করে। তারপরেও উনি কখনো মুখ খুলেননি, কখনো না, কখনো না। যে অফিসাররা আমাকে দেখেনও নাই আজ পর্যন্ত, তারাও আমাকে নিয়ে মুখ খুলেছেন, তারাও এটার প্রতিবাদ জানিয়েছেন, তারাও হাসান নাসির ভাইয়ের এই ধরনের নোংরা কথাবার্তা হওয়ার জন্য প্রতিবাদ করেছেন। আমাদের দুইজনকেই ফোন করে বোঝানোর চেষ্টা করেছেন। এবং নাসির ভাবি আমার জন্য একটা ব্লেসিংস। ঠিক আমার বড় বোন, আমার খালা থাকলে যা করতো উনি ঠিক তাই। তাদের এই ঋণ আমার পক্ষে কখনো শোধ করা সম্ভব না। আর অন্যদিকে যখন এগুলো জিনিস হয়নি, সেটা ছিল 29 ডিসেম্বর 2024। আমি হাসিন ভাইয়েরই শহীদ পরিবারের একজন ভাবির কথায় ওনার বাসায় যাই, সেই ভাবিও আসেন এবং আমার সাথে আমাদের মিসেস মমিন ভাবি ছিলেন। সেই দিন হাসিন ভাবি আমার সাথে খুব মিসবিহেভ করেন, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি শুনেছিলাম উনি অসুস্থ, সেই জন্য হয়তো মিসবিহেভ করছেন। ইনফ্যাক্ট উনি আমাদের দুই ভাবির সাথেই করছিলেন, জুনিয়র দুই ভাবির সাথে, কিন্তু আমরা আসলে খুব একটা বুঝে উঠতে পারিনি। এটা বুঝে উঠলাম কখন জানেন? যখন হাসিন ভাই বিভিন্ন সময় আমাকে ফোন করে বলতেন যে ভাবি অমুক সময় সাংবাদিক পাঠাচ্ছি, আপনি ইন্টারভিউটা দিয়েন এবং কখনোই জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলবেন না। তো
তো আমি ওনাকে একটা কথাই বলেছি যে দেখেন, আমি জেনারেল ওয়াকারের সাথে দেখা করতে চেয়েছি, যে কোনো কারণে ওনার যারা জুনিয়র আছেন তারা আমাকে সে স্কোপটা করে দেননি। যতক্ষণ ওনাকে আমি আমার মনের বিষয়গুলা বা আমি যা দেখেছি আমি জানাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওনাকে নিয়ে নেগেটিভ কোনো কথা আমি বলবো না। এটা আমার তখনেরও কথা, এটা আমার এখনেরও কথা। তারপরে হচ্ছে আমি যখন ইন্টারভিউ দেওয়া শুরু করলাম এরকম, তো হঠাৎ করে একদিন কোনো একটা সমস্যা সম্ভবত হয়েছিল ইন্টারভিউ নিয়ে, আমি হাসিন ভাইকে ফোন করেছিলাম। আমি ওনাকে জীবনে খুব কম সময় ফোন করেছি, হায়েস্ট 4 বার পুরাটা জীবনে। হাসিন ভাবি ফোনটা ধরলেন এবং আমার সাথে যথারীতি মিসবিহেভ করলেন। কেন করলেন সেটার কারণও আমি জানি না। আমি একদম পুরাপুরি কমিউনিকেশন করা বন্ধ করে দিলাম। তারপরে মিনহাজ ভাই বলে আমাদের প্ল্যাটফর্মে কাজ করেন একজন ভাই আছেন সিভিল, যদি অত্যন্ত প্রয়োজন হয় মিনাজ ভাইকে জানাতে হয়, মিনাজ ভাই সেই জিনিসটা গিয়ে না আপনার হাসিন ভাইকে জানান। আমার কাছে জিনিসটা ভালো লাগলো না, যেহেতু নাসির ভাইকে আমি বললাম যে আমি কোন চোখে দেখি, আমি প্রচন্ড শ্রদ্ধা করি, কিন্তু এগুলো বলার মতো আমার কাছে খুব ছোট লেগেছে যে আমি ওনাকে কিভাবে এই কথাগুলো বলি। এরপরে একদিন আমরা একসাথে বসেছি, সেখানে নাসির ভাবি ছিলেন, নাসির ভাই ছিলেন, তারপরে হচ্ছে মিনহাজ ভাই ছিলেন এবং হাসিন ভাই ছিলেন। কি একটা কথা উঠায়, সম্ভবত হাসিন ভাবি ফোন করেছেন, তখন আমাকে চুপ থাকতে বলছেন। এবং কথাটা কি হয়েছিল জানেন, যে আমার কথা যদি জানতে পারে তাহলে আমাকে ঝাড়ু পেটা করা হবে। এখন প্রশ্ন আসছে, এই যে আমাকে নিয়ে নাসির ভাইকে নিয়ে এতগুলো কথাবার্তা জড়ানো হলো, হাসিন ভাইকে নিয়ে কিন্তু কখনো হয়নি। যেখানে হাসিন ভাই আমার 3 গলি পরে থাকে এবং আমার ঠিক পিছনেই থাকে, উনি যেদিকেই যাক আমার বাসা ক্রস করে ওনাকে যাওয়া লাগবে। কোনো সময় কিন্তু হাসিন ভাইকে নিয়ে কোনো কথা কখনোই হয়নি। কিন্তু খুবই অদ্ভুত একটা বিষয় যে ওনাকে নিয়ে কথা বলে উনি ক্যান্টনমেন্টে মব করে ফেলবে, বাট যখন কোনো শহীদের স্ত্রীকে নিয়ে, কোনো ভিকটিম পরিবারকে নিয়ে কথা হয়, উনি কিন্তু মব করেননি। তারপরে আসি হচ্ছে উনার কাছে কারা ফোন দিত, উনি নিজে বলেছেন, ওনার নিজ মুখে কথা, শুধু আমি শুনিনি, আরো অনেকেই আছেন, প্রয়োজনে আমি তাদের নামও বলবো এবং তারা স্বীকারও করবেন। উনার কাছে 1/11-এর সময় পালিয়ে যাওয়া কিছু অফিসার আছেন, কিছু অপরাধী আছেন, তারা বিদেশ থেকে ফোন করে ওনার কাছে মাপ চায়। আমাদের শহীদ ফ্যামিলির কিছু ভাবি আছে যারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগের সাথে জড়িয়ে গিয়েছিলেন, তারা ওনার কাছে ফোন করে মাপ চায়। এখন প্রশ্ন হচ্ছে, ডেপ্রাইভ হয়েছি পিলখানা ঘটনায় আমি এবং মমিন ভাবি, উনার কাছে কেন মাপ চাইবে এবং উনি কেন মাফ করে দিবেন তাদেরকে? ঠিক সেই কথার মতো যে বিডিআর এর যেই সোলজার, যে ডিএডি আমাদের সাথে বেয়াদবি করেছে, উনি আমাকে বলছেন, থাক না ভাবি, ওরা তো কম লেখাপড়া জানে, বুঝতে পারে নাই ভাবি, মাফ করে দেন। কি হবে এগুলো, পুরানো জিনিস কি আর ফেরত আসবে? আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করবেন আমার এই কথাটা শোনার পরে, জিজ্ঞেস করবেন নিজের বোনকে যখন কেউ কথা বলবে, নিজের ওয়াইফকে যখন কেউ কথা বলবে, নিজের মাকে যখন কেউ কথা বলবে, নিজের মেয়েকে যখন কেউ কথা বলবে, তখন কেমন লাগবে যে মাফ করে দেন। তারপর আমি যে জিনিসটা একেবারেই পছন্দ করি না সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স। মুখে কোনো কথা ঠিক নাই, যখন যেটা মন চাচ্ছে সেটাই হচ্ছে। এই পর্যন্ত যেটা দেখে এসছি, বড় হওয়া পর্যন্ত, ভবিষ্যৎ তো বলতে পারছি না। তো যাই হোক, এরকম পলিটিক্যাল চিন্তা আমার একেবারেই নাই। যেন আমি কার কোন জিনিসটা খারাপ, কোনটা ভালো হচ্ছে আমি যেন বলতে পারি, আমি সেরকম একটা মনে করি যে হ্যাঁ আমি যেন সেরকম অ্যানালিস্ট হতে পারি। বাট আমি কখনোই কোনো পলিটিক্যাল সাইডে জড়ানোর কোনো চিন্তাই আমার মাথায় নাই। সেখানে দেখছি হাসিন ভাই যোগ দিয়েছেন বিএনপিতে, কিন্তু উনি জামাতের হয়ে কথা বলছেন, বিকজ ওনার ওয়াইফ হচ্ছেন জামাত। আচ্ছা, এদিকে আবার কয়েকদিন আগে উনি খুব জামাতকে প্রমোট করলেন, আজ কিছুক্ষণ আগে উনি জামাতকে গালিগালাজ করছেন, একদম লিটারেলি আমি যে ভাষায় বললাম সেভাবে। তো এই ধরনের
ডুয়েল ফেস আমার কখনো পছন্দ না। তারপরে আমি আপনাদেরকে যে কথাটা বললাম যে চিঠি যাওয়ার ব্যাপারটা পিলখানাতে, ওনার চিঠি কিরকম করে চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রামে পৌঁছালো এবং উনি সেই চিঠি পেল পরে, এটা তো কখনো সম্ভব না। 2009 সাল পর্যন্ত আর্মিতে কখনোই সম্ভব হয় নাই। হ্যাঁ, তারপরে উনি গুম হলেন, ওনার প্রতি আমাদের যথেষ্ট সিম্প্যাথি আছে। আমরা সবসময় চাই উনি ওনার ফ্যামিলি ভালো থাকুক, বাট এতগুলো মানুষ গুম ছিলেন, কাউকে ইকবাল করিম ভুইয়া ফেভার করেননি। উনাকে আর ওনার ফ্যামিলিকে কেন করলেন? ইভেন বরখাস্ত অফিসারের প্লটটা নিয়ে নেওয়া হয়, এটা উনার কথা। হ্যাঁ, যার কারণে ইকবাল করিম ভুইয়া এটা ওনার ওয়াইফের নামে করে দেন। যেখানে ইকবাল করিম ভুইয়াকে আমি 4টা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, শুধুমাত্র চুপ করে ডিএনএ টেস্ট করে আমাকে জানিয়ে দিবে যে তানভীর ওইটাই নাই। আমি জানি নাই, কিন্তু আমি চেয়েছিলাম যে আমার মনে একটু শান্তি হোক, যে হচ্ছে আব্দুল মুবিন যখন সেনাপ্রধান ছিলেন তখন দাফন হয়েছিল একটা ফেক ডেড বডি। তো এরপরে যখন ইকবাল করিম ভুইয়া আসলেন, আমি ওনার কাছে অ্যাপ্লিকেশনটা দিলে উনি যদি আমাকে এটা জানিয়ে দিতেন, আমি খুব মনে একটা তৃপ্তি পেতাম। তো অদ্ভুত একটা বিষয় যে উনাকে নিয়ে কথা বলে উনি ক্যান্টনমেন্টে মব করে ফেলবে, বাট যখন কোনো শহীদের স্ত্রীকে নিয়ে, কোনো ভিকটিম পরিবারকে নিয়ে কথা হয়, উনি কিন্তু মব করেননি। তারপরে আসি হচ্ছে উনার কাছে কারা ফোন দিত। উনি নিজে বলেছেন, ওনার নিজ মুখে কথা, শুধু আমি শুনিনি, আরো অনেকেই আছেন, প্রয়োজনে আমি তাদের নামও বলবো এবং তারা স্বীকারও করবেন। উনার কাছে 1/11-এর সময় পালিয়ে যাওয়া কিছু অফিসার আছেন, কিছু অপরাধী আছেন, তারা বিদেশ থেকে ফোন করে ওনার কাছে মাপ চায়। আমাদের শহীদ ফ্যামিলির কিছু ভাবি আছে যারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগের সাথে জড়িয়ে গিয়েছিলেন, তারা ওনার কাছে ফোন করে মাপ চায়। এখন প্রশ্ন হচ্ছে, ডেপ্রাইভ হয়েছি পিলখানা ঘটনায় আমি এবং মমিন ভাবি, উনার কাছে কেন মাপ চাইবে এবং উনি কেন মাফ করে দিবেন তাদেরকে? ঠিক সেই কথার মতো যে বিডিআর এর যেই সোলজার, যে ডিএডি আমাদের সাথে বেয়াদবি করেছে, উনি আমাকে বলছেন, থাক না ভাবি, ওরা তো কম লেখাপড়া জানে, বুঝতে পারে নাই ভাবি, মাফ করে দেন। কি হবে এগুলো? পুরানো জিনিস কি আর ফেরত আসবে? আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করবেন আমার এই কথাটা শোনার পরে। জিজ্ঞেস করবেন নিজের বোনকে যখন কেউ কথা বলবে, নিজের ওয়াইফকে যখন কেউ কথা বলবে, নিজের মাকে যখন কেউ কথা বলবে, নিজের মেয়েকে যখন কেউ কথা বলবে, তখন কেমন লাগবে যে মাফ করে দেন? তারপর আমি যে জিনিসটা একেবারেই পছন্দ করি না, সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স। মুখে কোনো কথা ঠিক নাই, যখন যেটা মন চাচ্ছে সেটাই হচ্ছে। এই পর্যন্ত যেটা দেখে এসছি, বড় হওয়া পর্যন্ত, ভবিষ্যৎ তো বলতে পারছি না। তো যাই হোক, এরকম পলিটিক্যাল চিন্তা আমার একেবারেই নাই। যেন আমি কার কোন জিনিসটা খারাপ, কোনটা ভালো হচ্ছে, আমি যেন বলতে পারি, আমি সেরকম একটা মনে করি যে হ্যাঁ, আমি যেন সেরকম অ্যানালিস্ট হতে পারি। বাট আমি কখনোই কোনো পলিটিক্যাল সাইডে জড়ানোর কোনো চিন্তাই আমার মাথায় নাই। সেখানে দেখছি হাসিন ভাই যোগ দিয়েছেন বিএনপিতে, কিন্তু উনি জামাতের হয়ে কথা বলছেন, বিকজ ওনার ওয়াইফ হচ্ছেন জামাত। আচ্ছা, এদিকে আবার কয়েকদিন আগে উনি খুব জামাতকে প্রমোট করলেন, আজ কিছুক্ষণ আগে উনি জামাতকে গালিগালাজ করছেন, একদম লিটারেলি আমি যে ভাষায় বললাম সেভাবেই। তো এই ধরনের ডুয়েল ফেস আমার কখনো পছন্দ না। তারপরে আমি আপনাদেরকে যে কথাটা বললাম যে চিঠি যাওয়ার ব্যাপারটা পিলখানাতে, ওনার চিঠি কিরকম করে চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রামে পৌঁছালো এবং উনি সেই চিঠি পেল পরে, এটা তো কখনো সম্ভব না। 2009 সাল পর্যন্ত আর্মিতে কখনোই সম্ভব হয় নাই। হ্যাঁ, তারপরে উনি গুম হলেন, ওনার প্রতি আমাদের যথেষ্ট সিম্প্যাথি আছে। আমরা সবসময় চাই উনি ওনার ফ্যামিলি ভালো থাকুক, বাট এতগুলো মানুষ গুম ছিলেন, কাউকে ইকবাল করিম ভুইয়া ফেভার করেননি। উনাকে আর ওনার ফ্যামিলিকে কেন করলেন? ইভেন আমি হাসিন ভাইকে ফোন করেছিলাম, আমি ওনাকে জীবনে খুব কম সময় ফোন করেছি, হায়েস্ট 4 বার পুরাটা জীবনে। হাসিন ভাবি ফোনটা ধরলেন এবং আমার সাথে যথারীতি মিসবিহেভ করলেন। কেন করলেন সেটার কারণও আমি জানি না। আমি একদম পুরাপুরি কমিউনিকেশন করা বন্ধ করে দিলাম।
তারপরে মিনহাজ ভাই বলে আমাদের প্ল্যাটফর্মে কাজ করেন একজন ভাই আছেন সিভিল, যদি অত্যন্ত প্রয়োজন হয় মিনহাজ ভাইকে জানাতে হয়, মিনহাজ ভাই সেই জিনিসটা গিয়ে না আপনার হাসিন ভাইকে জানান। আমার কাছে জিনিসটা ভালো লাগলো না, যেহেতু নাসির ভাইকে আমি বললাম যে আমি কোন চোখে দেখি, আমি প্রচন্ড শ্রদ্ধা করি, কিন্তু এগুলো বলার মতো আমার কাছে খুব ছোট লেগেছে যে আমি ওনাকে কিভাবে এই কথাগুলো বলি। এরপরে একদিন আমরা একসাথে বসেছি, সেখানে নাসির ভাবি ছিলেন, নাসির ভাই ছিলেন, তারপরে হচ্ছে মিনহাজ ভাই ছিলেন এবং হাসিন ভাই ছিলেন। কি একটা কথা উঠায়, সম্ভবত হাসিন ভাবি ফোন করেছেন, তখন আমাকে চুপ থাকতে বলছেন। এবং কথাটা কি হয়েছিল জানেন, যে আমার কথা যদি জানতে পারে তাহলে আমাকে ঝাড়ু পেটা করা হবে, অনেক ফেভার করেন, ওনাকে ডিভিশন করে দেন। তো সেই সময় তো আয়না ঘরে, জেলখানাতে আরো অনেক মানুষ ছিল, ওনাদেরকে কেন করে দেননি ইকবাল করিম ভুইয়া? তো যেটাই হোক, এই পার্সোনাল কৃতজ্ঞতা বোধ থেকে, যেখানে আমরা জানি যে জেনারেল ইকবাল করিম ভুইয়া আমাদের জন্য কতটা ক্ষতিকারক হবে, দেশের জন্য ক্ষতিকারক হবে, উনি উঠে পড়ে কাজ করে যাচ্ছেন জেনারেল ইকবাল করিম ভুইয়াকে কোনো না কোনো ভাবে দেশের বড় কোনো জায়গায় বসানোর জন্য। সেটা তো আমরা মেনে নিতে পারি না, তাই না? আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনারা কাইন্ডলি জেনে নেবেন যে দেশের আসলে কত পার্সেন্ট মানুষ সেটা চায়। এখন আসি বিচার বহির্ভূত হত্যা সম্পর্কে। তো এই বিচার বহির্ভূত হত্যা যেরকম র্যাবের শুরু থেকে হয়েছিল, হ্যাঁ, তো সেখানে কিন্তু আমাদের লেফটেন্যান্ট কর্নেল হাসিন ভাই সরাসরি এটার সাথে জড়িত। ওনার কি কোনো বিচার হচ্ছে? উনি তো ঠিকই ওনার সাথে যা অন্যায় হয়েছে এটার পক্ষে কথা বলছেন। আমি একটা সময় দেখলাম উনি খুব তানভীরকে নিয়ে কথা বলছেন, আমি খুবই প্লিজড তখন, আমি ওনাকে অত্যন্ত বিশ্বাস করি। উনি আমাকে বলল, ভাবি আপনি একটা বই লেখেন, আপনি আমাকে সবকিছু লিখে দেন, আপনি মিনহাজকে দেন, আমি এটা আমার দেশ থেকে পাবলিশ করাই দিব, এবং কিভাবে শর্টকাটে লিখতে হয়, যে 3 দিন বা 5 দিনে কিভাবে বই লিখবো। তখন আমি বললাম, ভাই আমি এভাবে লিখবো না, যেভাবে লিখতে হওয়ার বইটা আমি যতটুকু বাংলা পারি সেইভাবে আমি সুন্দরভাবে লেখার চেষ্টা করব। আমি একটা দীর্ঘ সময় নিয়ে এপ্রিলের মধ্যে এটা রেডি করি, এবং তারপর পরই হচ্ছে আমার গুম কেসে সবকিছু রেডি করি। এই তখন থেকে আমার চেনা শুরু হলো। আমি দেখলাম উনি যেখানে আমাকে নিয়ে এত কথা বলতো, তানভীরকে নিয়ে বলতো, যখনই আমার সফট কপিগুলো পেয়ে গেল উনি আর আমাকে নিয়ে কোনো কথা বলেন না, উনি আর তানভীরের নিখোঁজের প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেন না। তারপরে এরকম করে দিন যেতে থাকলো, ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয় না। এক অনুষ্ঠানে গেলে উনি আমাকে কথা বলেন না, মুখ ফিরিয়ে রাখেন, আমার জানা নাই ঠিক কারণটা কি। এবং একটা পর্যায়ে যে আমার সাথে কর্নেল হক অনেক বেয়াদবি করলেন, মিথ্যা কথা বলে আমার নামে একটা অভিযোগনামা রেডি করলেন। সেটা রেডি করার পর সেটা নিয়ে রাওয়াতে অনেক অফিসার যাদেরকে আমি চিনি না তারাও কথা বলেছেন, এবং রাওয়ার এসি মেম্বাররা সেটা প্রতিবাদ করেছেন, বাট হাসিন ভাই করেননি। সেই হাসিন ভাই সেই রাওয়ার প্ল্যাটফর্মটা নিয়ে আর ব্যারিস্টার সারোয়ার ভাইকে নিয়ে আমার যে কেসটা, যে তানভীর আমাকে দরবার হল থেকে বলেছিল যে এনএসজি চারিদিকে বিডিআর পোশাকে হিন্দি ভাষীরা আছে, এবং আমার চোখের সামনে তারপরে যে 3টা হিন্দি ভাষী পড়লো আমাকে ধরে নিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার বাচ্চাদের তারা চেক করেছিল, তাদের মধ্যে আমি জিনিসটা যেটা দেখলাম, আমি গল্প লেখার মধ্যে যেভাবে যেই ওয়ার্ডের পরে যেই ওয়ার্ডটাকে অ্যাড করেছি পেপারে ঠিক সেইভাবে লেখা আসছে। এটা কি হওয়া সম্ভব? এক একটা নিউজ পেপারে এক একভাবে আসবে, তাই না? কিন্তু এই জায়গাটুকের কথা হুবাহু সেম। তো তারপরে আমি মিনহাজ ভাইকে বলতে থাকলাম যে মিনহাজ ভাই এগুলো তো আমার লেখা। তখন উনি বলল, আপনাদের ঘটনা তো এক, এই জন্য এক লেখা, কিন্তু এটা আপনি যেটা ভাবছেন সেটা না। তখন আমি প্রেশার করলাম যে তাহলে আমার ইটা কবে হবে, আমার বই বা আমার কেস কবে হবে? আপনি জানেন, আপনারা একবার তাজুল ভাইকে জিজ্ঞেস করে দেখবেন যে আইসিটিতে আমি কতবার গিয়েছি এবং কতবার এসেছি। আমি গিয়েছি আজ না কাল, কাল না পরশু করে হাসিন ভাই ফেরত নিয়ে এসছেন, এবং আলটিমেটলি 10 অগাস্ট সেই মেজর জাহিদ ভাইকে নিয়ে
একটা গুমের মামলা হলো, ভাইয়ের হত্যা মামলা হলো, ভাবিকে গুম করা হয়েছিল এবং বাচ্চাদেরকে গুম করা হয়েছে। আমি জানি ওনারা খুবই টর্চার্ড, আমি তাদেরকে নিয়ে কখনো বলবো না, কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে সেইখানে যে ওনাদের একটা গল্প থাকবে, আমার লাইফের একটা গল্প থাকবে। সেইখানে আমার গল্পটা শিফট হয়ে চলে গেল এবং তানভীর কাহিনীটাই সেখান থেকে মুছে গেল সেই অগাস্ট মাসের 10 তারিখের পর থেকে। এটা কি আমার জায়গায় যদি আপনারা থাকতেন আপনারা কি বলতেন বলেন? এবং তারপরেও আমি মিনহাজ ভাইকে দিয়ে বলানোর চেষ্টা করেছি হবে হচ্ছে হবে হচ্ছে, এরকম করেই দিনগুলা যেতে থাকলো এবং আলটিমেটলি উনি আমাকে একদিন শুধু বললেন আইসিটিতে, আমি যখন সবার সামনে ওনাকে ধরেছি যে কেন হতে পারছে না, তখন বলল ভাবি আগে গুমের কেসটা হোক, হ্যাঁ বড় বড় আসামিরা সামনে ধরা পাক করুক, যেন আপনার উপর দিয়ে কোনো রকমের জুলুম না হয়। আমার উপরে কোন জুলুমটা বাদ আছে আমি সেটা হাসিন ভাইয়ের কাছে জানতে চাই। ওনার ওয়াইফ যেই জুলুমটা করেছেন আমার সাথে, সেই জুলুমটা তো ওনার হাতের কন্ট্রোলে ছিল। ওনার মেয়ে আমাকে বলেছে এই নেশন নিয়ে কথা বলার মতো আমার কোনো অধিকার নাই, যেই মেয়ের বিয়ে হয়েছে। হ্যাঁ, তো আর পিছনে একটু বলতে চাই না, আমার কাছে অনেক কিছুর প্রমাণ আছে এবং আমি আমার প্রমাণ আমার কাছে রাখি না, আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখি, কারণ আমি জানি আমি খুব ইনসিকিউর আছি। হাসিন ভাই কি একটা দিনও বলেছেন যে তানভীর ভাবি এতটা ইনসিকিউর আছে, তানভীর ভাবির টাকা পয়সার এত কষ্ট, তানভীর ভাবিকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক? না, বরঞ্চ আমি মিনহাজের কাছ থেকে শুনেছি যে সবার আগে উনার বরখাস্তটা উঠে যাক, তারপরে উনি করবে, এবং উনি এই হিসাবেই কাজ করে যাচ্ছিলেন। তাহলে আজকে আমি আয়নাঘর থেকে বের হলাম, আমি আয়নাঘরটা হাসিনা থাকতেই জানাতে পারলাম, তারপরে আমি কিভাবে দেশে টিকে থাকলাম বলেন তো? সম্ভব? শেখ হাসিনার সময় 21-22 সালে কি সম্ভব ছিল আয়নাঘরকে তুলে ধরার পরে টিকে থাকা? তারপরে হাসিনা তার উপর কি অত্যাচার করেছিল বলেন তো? করেছিল কি? আমরা তো একটা কথা বলতে পারিনি কখনো। যখন ছাত্র আন্দোলন চলে তখন পর্যন্ত আমার বাসার গেটে এসে খুঁজে গিয়েছে আমাকে। আমি ভাড়া বাসায় থাকি, তারপরে আমার বাসায় মিরপুর ডিওএইচএসে এসে আমার গেটে খুঁজে গিয়েছে আমাকে। আর কোথায় হয়েছে এরকম? আজকে আমি যা বলছি আপনারা সেটা শুনবেন, তাই না? এখন আমি যখন যেটা বলবো সেটাই শুনবেন, সেটা আমি বানিয়ে বলি, সত্য বলি, মিথ্যা বলি, এটা কি ঠিক? আপনারা মিলান, আমাকেও বিশ্বাস করতে বলিনি, আপনারা মিলিয়ে দেখেন। আমাদের নেক্সাসের যে পুরো প্ল্যাটফর্ম, সমস্ত প্ল্যাটফর্মটা ভেঙে গেল কিভাবে আপনারা দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার সবার আগে বড় কথা হাসিন ভাইয়ের প্রতি, যে আমার বাবার মতো মানুষকে নিয়ে যখন কথা হলো তখন উনি একটা উচ্চ বাক্য শব্দ উনি বলে নাই কেন? বরঞ্চ উনি বলছে মামুন খালেদকে, ওনাকে নিয়ে বললে মামুন খালেদকে উনি ধরবে, ক্যান্টনমেন্টে মব করে ফেলবে,